রাজশাহী কলেজ ফেসবুক পেজের সাথে সংযুক্ত সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে দূর দূরান্ত যেখান থেকে দেখছো সবাইকে আমি আমার অভিবাদন জানাচ্ছি। তোমরা সকলেই বড় স্বপ্ন দেখবে, বেশি বেশি পরিশ্রম করবে এবং যারা পজিটিভ মাইন্ডেড পিপল তাদের সঙ্গে তোমাদের একটা ভালো সংযোগ থাকতে হবে, ঠিক আছে? তাই দেখো আজকের কোটেশন, ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড অ্যান্ড সারাউন্ড ইউরসেলফ উইথ গুড পিপল। সো ওয়েলকাম টু মাই ক্লাস। আমি আজকে স্পেশালি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এই বিষয়টির উপর আজকে একটি ক্লাস নেব। তোমরা এর আগে দেখেছো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারের উপর কিন্তু বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে। আমি সেই দৃশ্যমান এবং অদৃশ্যমান যে সম্পদের হিসাব রক্ষণের পরবর্তী যে ক্লাসটা সেটা আমি আজকে কন্ডাক্ট করব। তো আজকে তোমরা আগের ক্লাসগুলো থেকে নিশ্চয় জেনেছো যে দৃশ্যমান সম্পদ কাকে বলে, অদৃশ্যমান সম্পদ কাকে বলে, কোনগুলো দৃশ্যমান সম্পদ, কোনগুলো অদৃশ্যমান সম্পদ। তো আসলে আমরা যেভাবে বলি না কেন, এই চ্যাপ্টারটির মূল উদ্দেশ্যই হলো অবচয়ের অঙ্ক করা। এক কথায় অবচয়ের অঙ্ক করব, ঠিক আছে? আমরা যখন এটা পড়তাম তখন এটার এই চ্যাপ্টারের নামই ছিল ডেপ্রিসিয়েশন বা অবচয়। এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এভাবে কিন্তু ছিল না। কিন্তু যখন দেখা গেছে যে স্থায়ী সম্পদের একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান, তখন এই দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণে কিন্তু আলাদাভাবে রাখতে হয়। কেননা তোমরা সকলেই জানো যে দৃশ্যমান বা অদৃশ্যমান দুই ধরনের সম্পদের ক্ষেত্রেই কিন্তু অবচয় নির্ণয় করা হয় না। অবচয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় স্থায়ী দৃশ্যমান সম্পদগুলোর উপর আমরা অবচয় ধার্য করি, এক্সেপ্ট ল্যান্ড, ঠিক আছে? আর অদৃশ্যমান সম্পদ যেগুলো রয়েছে, সুনাম, রয়্যালটি, গ্রন্থস্বত্ব বা এই টাইপের একটা মানুষের জ্ঞান ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অদৃশ্যমান সম্পদ, এবং সেগুলোর উপর কিন্তু আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশন ধার্য করতে পারি না। সেগুলোর উপর আমরা অবলোপন বা অ্যামোর্টাইজেশন ধার্য করে থাকি। তাই পরবর্তীতে এসে দেখা গেছে যে এই চ্যাপ্টারটা অবচয় নাম না দিয়ে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে এই চ্যাপ্টারের মধ্যে থাকবে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব কিভাবে রাখা যায়। একটা দৃশ্যমান সম্পদ কিংবা অদৃশ্যমান সম্পদ অর্থাৎ গ্রহণ করলে বা পারচেস করলে, অর্জন করে নিলে তখন কি ধরনের জার্নাল এন্ট্রি সেখানে দিতে হয়, কি আবার কি ধরনের সেখানে হিসাবের বইগুলো সংরক্ষণ করতে হয়, সেই বিষয়টা কিন্তু এই চ্যাপ্টারের আসল আলোচ্য বিষয়। এরপরে দেখা গেছে যে অবচয় নির্ধারণের ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ক্লাসে অবশ্যই জেনেছো যে অবচয় ধার্য করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে এবং আগের স্যার কিন্তু বেশ কয়েকটি পদ্ধতির অঙ্ক করিয়ে গেছে। আমি সেই সমস্ত পদ্ধতি আলোচনা করব না। আমি আগে বলে নিই যে সমস্ত পদ্ধতিতে অবচয় ধার্য করা যায় তার মধ্যে যেগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে সেইগুলো আমি কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব না। সো আজকের ক্লাস তাহলে কিসের উপর হবে? আজকের ক্লাস মেইনলি হবে, দেখো, যে আমরা আজকে উৎপাদন একক পদ্ধতি ব্যবহার করে অবচয় নির্ণয় করব এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ব্যবহার করে অবচয় নির্ণয় করব, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রিভিয়াস ক্লাস থেকে নিশ্চয়ই জেনেছো যে অবচয় কাকে বলে, অবচয় কেন ধার্য করা হয়, অবচয় কিসের জন্য অবচয় হয়, এগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছো, শিখে ফেলেছো, জেনে ফেলেছো। তো আমি আমার ক্লাসের সুবিধার্থে তোমাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য আমি আজকের ক্লাসে এই ডেপ্রিসিয়েশন নিয়ে দু একটা কথাবার্তা বলার পরে আমি কিন্তু আমরা আমাদের এই শিখন ফলগুলোতে যাব যে উৎপাদন একক পদ্ধতি ব্যবহার করে অবচয় নির্ণয় করব এবং সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড বা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ব্যবহার করে অবচয় নির্ণয় করব। তো দেখো, শুরুতেই ডেপ্রিসিয়েশন কাকে বলে এই ধরনের একটা সংজ্ঞা তোমরা সকলেই জানো। তো মনে রাখবা যে ডেপ্রিসিয়েশন হচ্ছে যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি, ভূমি ছাড়া স্থায়ী সম্পত্তিগুলো সেই মূল্য বিভিন্ন বছরের মধ্যে ক্রয় মূল্য বা ব্যয়কে বন্টন করে দেওয়ার একটা প্রক্রিয়াটাই কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন। মনে রাখবে যে অবচয় কিন্তু কোনো সম্পত্তি ভ্যালুয়েশন প্রক্রিয়া নয়। অবচয় হচ্ছে যে কোনো সম্পত্তির যে ব্যয় আছে, যে ক্রয় মূল্য বা অর্জন মূল্য রয়েছে, সেই অর্জন মূল্যগুলোকে বিভিন্ন বছরের মধ্যে ভাগ করে দেওয়াই কিন্তু আমাদের অবচয়, ঠিক আছে? তাই এখানে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন। তবে আমি এইটাই বলবো যে ডেপ্রিসিয়েশন ইজ দ্য প্রসেস অফ কস্ট অ্যালোকেশন, নট দি প্রসেস অফ অ্যাসেট ভ্যালুয়েশন, ঠিক আছে? অর্থাৎ ডেপ্রিসিয়েশন কিন্তু আমাদের অ্যাসেট ভ্যালুয়েশনের কোনো মেথড। ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের ব্যয়কে বা ক্রয় মূল্যকে বিভিন্ন বছরের মধ্যে ভাগ করে দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু আমাদের ভালো মতো জানো।
তোমরা জানো যে অবচয়টা কিন্তু বিভিন্ন অবচয় মানে কিন্তু আমার খেয়াল করে দেখো যে ব্যবহারজনিত জীর্ণতা কিংবা সময়ের সময় পরিবর্তনের সাথে সাথে যে সম্পত্তির অ্যাক্টিভিটি লেভেল বা সম্পত্তির প্রয়োজনীয়তা কমে যাওয়া, এই সমস্ত কারণেই কিন্তু আমাদের অবচয়টা হয়ে থাকে। তাই দেখো এখানে অবচয়ের কারণ কিন্তু অনেক, ফিজিক্যাল ডিটোরিয়েশন আর ওয়্যার অ্যান্ড টিয়ার, ঠিক আছে, অর্থাৎ যে কোনো সম্পদের যদি একটু ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, বা বাহ্যিক অবস্থা যদি নষ্ট হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে সেই সম্পদের দামটা হ্রাস পায়। এই যে দামটা হ্রাস পায়, এটাই কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন। তারপরে অবসোলেসেন্স, ইনঅ্যাডিকুয়েসি, অ্যাক্সিডেন্ট, অর্থাৎ বিভিন্ন কারণে স্থায়ী সম্পদগুলো ভেঙে যেতে পারে, ব্রেকডাউন হতে পারে, কিংবা সেটা অবসোলেট হতে পারে, অর্থাৎ সেকেলে হয়ে যেতে পারে, আধুনিক নয়, এরকম হয়ে যাওয়ার ফলেও কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশনের সৃষ্টি থাকে। সো এগুলো কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশনের বিভিন্ন ধরনের কারণ। ওকে, এরপরে দেখো যে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমি একটু আগে বলেছি যে ডেপ্রিসিয়েশন হচ্ছে কস্ট অ্যালোকেশনের একটা প্রক্রিয়া। এখন এই কস্টটা অ্যালোকেট করতে হবে কার উপর? বিভিন্ন ধরনের আমাদের যে আয়ুষ্কাল রয়েছে একটি সম্পত্তির, সেই আনুমানিক আয়ুষ্কালের কস্টটা অ্যালোকেট করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। মনে রাখবে এই ডেপ্রিসিয়েশন কিন্তু কেন ক্যালকুলেট করা হয়, ডেপ্রিসিয়েশন কেন ক্যালকুলেট করা হয়, ডেপ্রিসিয়েশন কেন ক্যালকুলেট করা হয়। এখন এই বিষয়টা হচ্ছে যে আমাদের রয়েছে কিছু এবং প্রিন্সিপল রয়েছে, সেই প্রিন্সিপল অনুযায়ী কিন্তু এই ডেপ্রিসিয়েশনটা ধরা হয়ে থাকে। মনে রাখবে যে অবচয় ধার্য করা হবে, এটা কিন্তু চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তোমাদের হয়তো এই চ্যাপ্টারটা তোমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে নাই, তারপরে এটা জানতে হবে যে অবচয় ধার্য করতে হয়, এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আর এই অবচয়কে হিসাবে লিপিবদ্ধ করা হয়, এটা কিন্তু আমাদের ম্যাচিং প্রিন্সিপাল বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। অর্থাৎ একটা নির্দিষ্ট বছরের আয়ের বিপরীতে ব্যয় সমন্বয় করার জন্যই কিন্তু আমরা অবচয় হিসাব রাখি। অবচয় একটা তাই কিন্তু প্রতি বছরের যে আয় হয় সম্ভাব্য, অর্থাৎ আমাদের যে আয় হয় সেই আয়ের বিপরীতে অবচয়টাকে চার্জ করার জন্যই কিন্তু আমরা প্রিন্সিপালের আন্ডারে বা ব্যয় স্বীকৃতি নীতির অধীনে কিন্তু আমরা এই অবচয়টা আমরা হিসাবভুক্ত করে থাকি। সো এখানে দুটো জিনিস মনে রাখতে হবে তোমাকে। একটা হচ্ছে অবচয় ধার্য করা হয়, এটা হচ্ছে আমাদের গোয়িং ধারণা অনুযায়ী, আর এই অবচয়টাকে আমি হিসাবভুক্ত করি, এটা কিন্তু আমাদের ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী। ঠিক আছে, এখন অবচয় ধার্য করা হয় সেটা ভূমি ছাড়া, মনে রাখতে হবে যে ভূমি ছাড়া স্থায়ী সম্পদগুলোর উপর অবচয় ধার্য করতে হয়। এছাড়া মনে রাখবে যে ভূমি কোনো থাকে না, এবং মূল্য কত হারে বৃদ্ধি পাবে এটা কিন্তু আমাদের জানা থাকে না। অর্থাৎ আমাদের যে জমি থাকে, সেই জমিটার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এটা যেমন ব্যবহার করবো এটাও আমরা জানি না। আবার ভূমির দাম কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে, কখনো কমে না। তাই কিন্তু ভূমির উপরে অবচয় ধার্য করা, ঠিক আছে। তাহলে ভূমির উপরে ডেপ্রিসিয়েশন হয় না, তাহলে ভূমির উপরে কি করা যায়? ভূমির উপরে বা মূল্য বৃদ্ধিকরণ, ঠিক আছে। তাহলে ভূমির অবচয় ধার্য, কিন্তু মনে রাখবে যে ভূমি উন্নয়নের উপর কিন্তু আবার অবচয় ধার্য, আমি আবারও বলছি যে স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য, অর্থাৎ ভূমি স্থায়ী সম্পদের উপরে আমরা কি করতে পারি? আমাদের অবচয় ধার্য করতে পারি, কিন্তু আমরা জমির উপর অবচয় করতে পারি না। কিন্তু আবার জমির উন্নয়নের জন্য যদি কোনো ব্যয় হয়, সেটা কিন্তু আমি অবচয় ধার্য করতে, মনে রাখবে। তাহলে কি হলো? ভূমির উপর অবচয় ধার্য করা যায় না, কিন্তু ভূমি উন্নয়নের উপর কিন্তু আমরা অবচয় ধার্য করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তোমরা অবশ্যই নোট ডাউন করে নিবা যে ভূমির উপর অবচয় ধার্য করা যায় না, কিন্তু ভূমি উন্নয়নের জন্য যে ব্যয়, সেই ব্যয়টার জন্য কিন্তু আমরা মানে অবচয় ধার্য করতে পারি। এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। এখন এই অবচয় ধার্য করতে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরস রয়েছে, যে ফ্যাক্টরস গুলো আমাদের এফেক্ট করে কোথায় ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে। তোমরা এটা সকলে জানো কি কি সেই ফ্যাক্টর গুলো। একটা হচ্ছে কস্ট, আরেকটা হচ্ছে সালভেজ ভ্যালু ও রেসিডুয়াল ভ্যালু, একটা ইউজফুল লাইফ, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েবল কস্ট। যে আমাদের ফ্যাক্টরস এফেক্টিং ডেপ্রিসিয়েশন এই তিনটা, একটা হচ্ছে ক্রয় মূল্য বা অর্জন মূল্য, একটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা রেসিডুয়াল ভ্যালু বা সালভেজ ভ্যালু, আর একটা হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল। এছাড়াও কখনো কখনো অবচয়
কিন্তু আমাদের এই ফ্যাক্টর হিসাবে বিবেচিত হয়ে থাকে। সো আমাদের ফ্যাক্টরস এফেক্টিং ডিপ্রিসিয়েশন, কস্ট, স্যালভেজ ভ্যালু এবং ইউজফুল লাইফ। ঠিক আছে, ওকে। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে, এরপরে যেটা বিষয় সেটা তোমরা সকলে জানো যে এই অবচয় ধার্যের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। একটা সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক বা ঘন্টা হার পদ্ধতি, এটাকে আমরা কার্যকারিতার একক পদ্ধতিও বলে থাকি। তারপরে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি আর অন্যান্য আরো বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। তোমরা প্রিভিয়াস ক্লাসে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি আশা করি শিখে গেছো। এই জন্য আমাদের আজকে আলোচ্য বিষয় উৎপাদন একক বা ঘন্টা হার পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। ঠিক আছে, আমরা আমাদের আজকের যে শিক্ষণ ফল সেখানে আমরা চলে যাব। শিক্ষা একটা প্রশ্ন তোমাদেরকে করি, সেটি হচ্ছে, প্লিজ একটু বোর্ডে খেয়াল করে দেখো, যদি বলা হয় অবচয়ের সমন্বয় জাবেদা কি, তাহলে অবচয় সমন্বয় জাবেদাটা কি তোমাদেরকে জানতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে অবচয় সমন্বয় জাবেদাটা কি। 2 নম্বর প্রশ্ন, অবচয় সমন্বয় করা হলে সমীকরণে কি হবে। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে অবচয় সমন্বয় না করা হলে সমীকরণে কি হবে। এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, তোমরা নিশ্চয় এটা জানো বা আগের ক্লাসে রিপিট করব যে অবচয়ের সমন্বয় জাবেদাটা কি, অবচয় সমন্বয় করা হলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, আর অবচয় যদি সমন্বয় করা না হয় তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। কোশ্চেন, এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন। আমরা একই সাথে মনে রাখবে যে আমরা যখন ক্লাসগুলো করব তখন সাথে সাথে ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে ফেলবো, আমাদের হাতে অনেক সময় রয়েছে। হ্যাঁ, তো দেখো যে অবচয় সমন্বয় জাবেদাটা কি, খেয়াল করে দেখো। অবচয় সমন্বয় জাবেদা তোমরা সকলে জানো যে অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি বা এটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। এটা কিন্তু ক্রেডিট। ঠিক আছে, এটা হচ্ছে অবচয়ের সমন্বয় জাবেদা। মনে রাখবো অবচয়ের জন্য যে জাবেদা সেটাই অবচয়ের সমন্বয় জাবেদা। ঠিক আছে, অনেক সময় এটা বিভ্রান্ত করার জন্য হয়ে থাকে যে আসলে যে অবচয়ের সমন্বয় জাবেদা কি। অবচয়ের জন্য অ্যাকচুয়ালি আমরা যে জাবেদাটা দিয়ে থাকি সরি সেটি হচ্ছে আমাদের অবচয় সমন্বয় জাবেদা। তাহলে সেটা কি, অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। ওকে, এখন অবচয়টা যদি সমন্বয় করো তাহলে এই জাবেদাটা আমরা দিয়ে থাকি, তাহলে যদি এই জাবেদাটা তাহলে কি হয়, হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে। আর যদি আমরা অবচয় সমন্বয় জাবেদাটা না দিই তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে দেখো, যদি অবচয়ের সমন্বয় জাবেদাটা দেওয়া হয়, খেয়াল করে দেখো এইটা 2 নাম্বার, যদি আমরা অবচয় সমন্বয় জাবেদা দিয়ে থাকি তাহলে কি হয় দেখো তো, হিসাব সমীকরণে a = l + ওই, তাহলে অবচয় একটা ব্যয়, ব্যয় বা ক্ষতি, তাহলে ব্যয় বা ক্ষতি ডেবিট মানে এটা কি বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে যায়। সো এটার ফলে মালিকানা সত্ত্ব কমে যায়। খেয়াল করে দেখো, আমি আবারও বলছি, অবচয় হচ্ছে একটা ব্যয় বা ক্ষতি, এটা যখনই ডেবিট হয়, ব্যয় ডেবিট হলে ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পেলে আমার মালিকানা সত্ত্ব কমে যায়, কারণ আমরা জানি মালিকানা সত্ত্বের সাথে আয় যোগ হয় আর ব্যয় মাইনাস হয়। তাহলে যেহেতু এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয়েছে। ঠিক আছে, 2 নাম্বার দেখো, পুঞ্জীভূত অবচয়টা আসলে কি, সম্পদ, দায় নাকি মালিকানা সত্ত্ব। এখানে একটা বিষয়, পুঞ্জীভূত অবচয়টা কি মনে রাখবে, এই পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি এটা হচ্ছে একটা প্রতিসম্পত্তি। এটা কি একটা প্রতিসম্পত্তি। প্রতিসম্পত্তি মানে বিপরীত সম্পত্তি, আর বিপরীত সম্পত্তি মানে মনে রাখবা এক কথায় যাহা সম্পত্তিকে হ্রাস করে, যাহা সম্পত্তিকে হ্রাস করে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, ক্রেডিট মানে নিশ্চয় পুঞ্জীভূত অবচয়টাও বেড়েছে, ফলে আমার এই সম্পত্তিটা এখান থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে আমরা যদি অবচয়ের সমন্বয় জাবেদা দিই তাহলে সমন্বয় জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটা আমাদের সমন্বয় জাবেদা। তাহলে অবচয়কে সমন্বয় করলে আমার হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে, আমার মালিকানা সত্ত্ব কমে যায়, আর পুঞ্জীভূত অবচয় যেহেতু একটা প্রতিসম্পত্তি, বিপরীত সম্পত্তি, অর্থাৎ সম্পত্তির বিপরীত, সম্পত্তির বিপরীত মানে সম্পত্তি হ্রাস পেয়ে যায়,
ফলে আমাদের এখানে সম্পত্তি থেকে মাইনাস হয়ে গিয়েছে। তাহলে কি হলো যে অবচয়ের সমন্বয় জাবেদা দিলে আমাদের মালিকানা সত্ত্ব কমে যায় এবং সম্পত্তিও কমে যায়। এখন প্রশ্ন, যদি এই সমন্বয় জাবেদাটা না দিতাম তাহলে কি হতো? জাস্ট এর অপোজিট। তাহলে কি হতো? সম্পত্তি একটা বেশি দেখানো হতো, মালিকানা সত্ত্ব বেশি দেখিয়ে রাখা হতো। এতটুকুই কাজ। ঠিক আছে, যে অবচয়ের সমন্বয় জাবেদা দিলে সম্পত্তি কমে যায়, আবার মালিকানা সত্ত্ব কম দেখানো হয়। যদি আমরা অবচয়কে সমন্বয় না করি তাহলে প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পেয়ে থাকে এবং মালিকানা সত্ত্ব কি পেয়ে থাকে? বৃদ্ধি পেয়ে থাকে। এটি হচ্ছে অবচয়ের ইফেক্ট। অর্থাৎ হিসাব সমীকরণে আমরা অবচয়ের সমন্বয় করলে কি হয় আর না করলে কি হয়, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে অবচয়কে সমন্বয় করলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে। তাহলে কি সম্পত্তি কম দেখানো হয়, মালিকানা সত্ত্ব কম দেখানো হয়। আর অবচয়কে যদি আমরা সমন্বয়ভুক্ত বা সমন্বয় না করি তাহলে সম্পত্তি বেশি করে দেখানো হবে আর মালিকানা সত্ত্ব ও বেশি করে দেখানো হবে। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই এটা ভালো মতো জেনেছো। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের আজকের যে শিখন ফল সেটাতে চলে যাব। উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয়। স্লাইডে যাই আমরা। তো এর আগে সরল রৈখিক পদ্ধতিতে নিশ্চয়ই অবচয় ধার্য করেছো তোমরা সবাই। এখানে দেখবে তারপরে কিন্তু আমরা অবচয় ধার্য করে থাকি। ঠিক আছে, কিন্তু এই অবচয়ের যতগুলো পদ্ধতি রয়েছে, এই উৎপাদন একক পদ্ধতি হলো একমাত্র পদ্ধতি যে পদ্ধতিতে একটা সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল বা সময়কালকে বিবেচনা করা হয় না। অর্থাৎ মনে রাখবে যে উৎপাদন একক কোন ধরনের আয়ুষ্কাল বা সময়কাল এটা আমাদের বিবেচনা করা হয় না। তাহলে এখানে কি বিবেচনা করা হয়? মনে রাখবে এই উৎপাদন একক পদ্ধতিতে আমরা অবচয় ধার্যের জন্য যেই সম্পত্তিটির ধার্য করব সেই সম্পত্তিটির ব্যবহারকে, সেই সম্পত্তির ক্ষমতাকে, কার্যক্ষমতাকে কিন্তু আমরা এখানে বিবেচনা করে থাকি। ঠিক আছে, আমি আবারও বলছি যে উৎপাদন একক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে আনুমানিক আয়ুষ্কাল বা সময়কালকে কোনো বিবেচনা করা হয় না। তাহলে হয় কি, এখানে ওই সম্পত্তির কার্যক্ষমতা বা উৎপাদন ক্ষমতাকে এখানে বিবেচনা করা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা আগে দেখেছো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণের সময় দেখেছো যে অবচয় যোগ্য মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল করে দিলে আমরা প্রতি বছরের অবচয়টা পেয়ে যেতাম। কিন্তু এখানে জাস্ট ওর অপোজিট, যে আয়ুষ্কাল ভাগ করব না, ভাগ করব কি দিয়ে? এই যে সম্পত্তিটা আমরা অবচয় ধার্য করব সেই সম্পত্তি মোট ক্ষমতা দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উৎপাদন একক পদ্ধতি। তো দেখো আমরা একটু দেখি, হয় না একটু আগে আমি বলেছি, মনে রাখবে যে স্থায়ী সম্পত্তির মোট এবং বার্ষিক উৎপাদন এককের অথবা উৎপাদন ক্ষমতা যদি আমরা ঘন্টা দিয়ে তাহলে মোট কর্মঘন্টার ক্ষমতা, বার্ষিক কর্মঘন্টার ব্যবহারের উপর ভিত্তি করে অবচয় ধার্য করা হয়। কথা কমপ্লেক্স লাগলেও কিন্তু খুবই সহজ হয়ে যায়। এখানে সবসময় মনে রাখতে হবে যে উৎপাদন একক পদ্ধতিতে আমরা মোট উৎপাদন ক্ষমতা এবং বার্ষিক উৎপাদন ক্ষমতা এই দুটোর উপর বেসিস করে কিন্তু আমরা অবচয় ধার্য করব। মনে রাখবে এটা, যে মোট উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে আর বার্ষিক উৎপাদনের পরিমাণ দিয়ে আমরা গুণ করে দেব। আমি আবারও বলছি, অবচয়যোগ্য মূল্যকে মোট উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করব, আমরা এটাকে গুণ অবচয়টা, বার্ষিক অবচয়টা নির্ণয় করে ফেলতে পারবো। এই যে এখানে ব্যবহারের ফলাফলকে বিবেচনা করা হয় কিন্তু এখানে কোনো আনুমানিক আয়ুষ্কালকে বিবেচনা করা হয় না। আর এখানে সব যে অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধার্য করা হয় এবং লেভেল অফ অ্যাক্টিভিটি বা কার্যকারিতার মেথডও কিন্তু আমরা বলে থাকি, অর্থাৎ কার্যকারিতা কিন্তু আমরা এটা বলে, এটাকে কার্যকারী কারণে সাপোজ যে একটা মোটরসাইকেল কিনেছো, তাহলে মোটরসাইকেল একটা স্থায়ী সম্পত্তি। এখন এই মোটরসাইকেলটার যদি তুমি ডেপ্রিসিয়েশন অবচয় ধার্য করতে চাও
তাহলে তুমি মনে করছো যে এই মোটরসাইকেল 10 বছর চলবে। যদি তুমি এখানে বর্ষ ইউজ করো তখন আমাদের সরলরৈখিক পদ্ধতি, কিন্তু আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে মোটরসাইকেল বর্ষকে হিসাব না করে আমরা মোটরসাইকেল কতটুকু চলে বা ওর মাইলেজ কতটুকু, কত কিলোমিটার চলতে পারে, এটার উপর কিন্তু আমরা বেশি থাকি। মোটরসাইকেল সে তার জীবদ্দশায় বা ওই মোটরসাইকেলের জীবদ্দশায় যতদিন ওই মোটরসাইকেলটা কার্যক্রম মানে চলমান থাকবে, সেই মোটরসাইকেলটা 500 বা 5000 কিলোমিটার চলতে পারবে। ঠিক আছে, তার মানে ওর মোট ক্ষমতায় হচ্ছে 5000 কিলোমিটার চলা। এখন তুমি যত টাকা দিয়ে ওই মোটরসাইকেলটা কিনেছো সেটাকে 5000 ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমার প্রতি এককের জন্য অবচয় পেয়ে যাবে। ঠিক আছে, আর তুমি 1 বছরে মনে করো যে তুমি 500 কিলোমিটার চলবে, 500 দিয়ে গুণ করে দিলেই ওই বছরের যে অবচয় সেটা আমাদের হয়ে যাবে। তো মোটর গাড়ির ক্ষেত্রে যেমন কিলোমিটার মাইলে হিসাব করা হয়ে থাকে, তেমন বিভিন্ন যন্ত্র যেসব উৎপাদন ব্যবহৃত হয় সে সমস্ত যন্ত্রের ক্ষেত্রে কিন্তু ওটা আবার উৎপাদন একক, মানে কত একক পণ্য উৎপাদন করেছে সেটাও কিন্তু সেই মেশিনের ব্যবহার ইউনিট ফটোকপির মেশিন হয়। সেক্ষেত্রে তোমরা জানো যে একটা ফটোকপির মেশিনের বছরের উপর যা ক্ষমতা তার থেকে ওর ক্ষমতা নির্ভর করে যে সেই ফটোকপি কতটি বা কত পেজ ফটোকপি করতে পারে। তার মানে এর ইউনিটটা হচ্ছে কত পেজ ফটোকপি। তাহলে মোটরসাইকেলের ক্ষেত্রে তার ইউনিট হচ্ছে কত কিলোমিটার চলবে। একটা উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান উৎপাদনকারী যন্ত্রের সেটা কত একক পণ্য উৎপাদন করবে, আবার একটা ফটোকপির মেশিনের ক্ষেত্রে কত পেজ ফটোকপি করবে। এই যে পেজ, উৎপাদন একক, কত কিলোমিটার, এগুলো কিন্তু এক একটা ইউনিট, এক একটা একক। এই জন্য এই পদ্ধতিটাকে আমরা কিন্তু মোট চল ঘন্টা ইনটু বা গুণন নির্দিষ্ট বছর কতটুকু পণ্য উৎপাদন করেছে, যত একক পণ্য উৎপাদন অথবা যত ঘন্টা সেই মেশিনটা চলমান ছিল, ঘন্টা দিয়ে করে দিলে অবচয় পেয়ে যাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো যে উৎপাদন একক পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদন একক কিংবা মোট ঘন্টার ক্ষমতা বা মোট কার্য ঘন্টার ক্ষমতা ইনটু নির্দিষ্ট বছরের উৎপাদন একক অথবা ব্যবহৃত ঘন্টা, এটা দিয়ে গুণ করে দিলে আমরা বার্ষিক অবচয়টা পেয়ে যাব। এখন মজার বিষয় হচ্ছে অবচয়যোগ্য মূল্যকে যদি তুমি মোট উৎপাদন একক বা মোট কর্ম ঘন্টা দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি একক প্রতি অবচয় পাও। যেমন যদি তুমি মোট উৎপাদন একক দিয়ে ভাগ করো তাহলে হবে একক প্রতি অবচয়, আর যদি তুমি মোট কর্ম ঘন্টা ভাগ করো তখন হবে ঘন্টা প্রতি অবচয়। আমি আবারও বলছি যে যদি তুমি অবচয়যোগ্য মূল্যকে উৎপাদনের একক দিয়ে ভাগ করো তাহলে একক অবচয়, আর তাহলে তুমি পাবে ঘন্টা প্রতি অবচয়। তো দুটোই কিন্তু একক, যে একটা পণ্য তৈরি হওয়ার যেটা একক, আবার ঘন্টা ওটাও কিন্তু আর একটা একক প্রতি অবচয়যোগ্য মূল্যকে মোট উৎপাদন করলে আমরা পাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি না বলতো, বার্ষিক অবচয় সমান একক প্রতি অবচয় ইনটু নির্দিষ্ট বছরের উৎপাদন, নির্দিষ্ট বছরের উৎপাদন একক বা ব্যবহৃত ঘন্টা। খেয়াল করে দেখো তাহলে বার্ষিক অবচয় আমরা কিভাবে নির্ধারণ করতে পারি। একক প্রতি অবচয়কে এখানে একটা টাকা পাবো, টাকা, এখানে একটা টাকা পাবো, টাকার রেট পাবো। তাহলে এই রেটটাকে আমরা যদি নির্দিষ্ট কোন একটা নির্দিষ্ট বছরে যতটুকু পণ্য উৎপাদন করেছে বা যত ঘন্টা সেই মেশিনটা চলেছে সেটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা বার্ষিক অবচয় পেয়ে যাই। আর এই একক প্রতি অবচয়টা আমরা যদি বের করি তাহলে এটা সূত্র কি, অবচয় যোগ্য মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদন একক। ঠিক আছে, তাহলে আমার সূত্রটা কিন্তু ওই আগেরটাই আসে যে অবচয়যোগ্য মূল্যকে মোট উৎপাদন
করে নির্দিষ্ট বছরের উৎপাদন একক বা ব্যবহৃত ঘন্টা দিয়ে গুণ করলে যা হয়, একক প্রতি অবচয়কে নির্দিষ্ট বছরের উৎপাদন একক বা ব্যবহৃত ঘন্টা দিয়ে গুণ করলেও ওই আমাদের একই বিষয় বা আমরা বিষয়টা পেয়ে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও আমি একটু মানে আনুমানিক আয়ুষ্কালকে আমরা বিবেচনা করব না, করব কি ওই মেশিনের ক্ষমতাকে বিবেচনা করব। খেয়াল করে দেখো, এই যে মোট উৎপাদন একক দিয়ে ভাগ করছি, তার মানে আমরা কি করছি, তার ক্ষমতাকে হিসাবে নিয়েছি, তার ক্ষমতা ভিত্তি করে আমরা অবচয় ধার্য করছি, আনুমানিক আয়ুষ্কালকে নয়। তাহলে এই উৎপাদন একক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ধারণ করতে সূত্র হচ্ছে একক প্রতি অবচয়কে নির্দিষ্ট বছরের উৎপাদন একক বা ব্যবহৃত ঘন্টা দিয়ে গুণ করলে হয়। আবার একক প্রতি অবচয়টা আমরা বের করতে পারি অবচয়যোগ্য মূল্যকে মোট উৎপাদন একক দিয়ে ভাগ করলে আমরা একক প্রতি অবচয়টা পেয়ে যেতে পারি। অথবা যদি তোমরা মনে করো আমরা স্যার একবারে করব, তাহলে সরাসরি সূত্র লিখবো অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদনের একক গুণিতক নির্দিষ্ট বছরের উৎপাদন একক ঘন্টা। তাহলে আমরা বার্ষিক অবচয়টা নির্ধারণ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই ইনবক্স বলবে, আমি অ্যানসার দেবার করব। ওকে, আমরা এখন দেখো সমস্যাটি সমাধান করে 2019 সালের 1 জানুয়ারি ফান্টা এন্টারপ্রাইজ 2,50,000 টাকায় একটি যন্ত্র ক্রয় করে। যন্ত্র সংস্থাপন বাবদ ব্যয় হলো 20,000 টাকা। যন্ত্রটির উৎপাদন ক্ষমতা 60,000 একক। দেখো এখানে উৎপাদন ক্ষমতা, ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। 2019 ও 2020 সালে যন্ত্রটির উৎপাদন অর্থাৎ বার্ষিক উৎপাদন, এটা 2019 সালে হয়েছে আর 2020 সালে 1000 একক উৎপাদন করেছে। সেক্ষেত্রে আমাদের ক নাম্বার দিয়েছে একক প্রতি অবচয় কত। 2019 এবং 2020 সালের তোমরা এগুলো পারবে। আর অবচয় হিসাব কিভাবে তৈরি করে আর পুঞ্জীভূত হিসাব কিভাবে তৈরি করে এটা কিন্তু তোমরা, এই জন্য আমি আর যাইনি, লাস্টে গণনা দেখেছি 2 বছরের আর্থিক অবস্থা কিভাবে আমরা উপস্থাপন করব সেটা আমাদেরকে দেখাতে হবে। চলো আমরা অঙ্কে চলে যাই, অঙ্কের সমাধানে চলে যাই। হ্যাঁ, তো খেয়াল করো এখানে আমাদের এখানে খেয়াল রাখতে হবে সবসময়, সেটা হচ্ছে এই যে আমরা এটা কোন মেথডে করতে হবে খেয়াল করে দেখো। এখানে মেথড এখানে যেহেতু আমাদের আনুমানিক আয়ুষ্কাল দেওয়া নেই, আবার ক্ষমতা দেওয়া আছে, তার মানে বুঝতে হবে উৎপাদন একক পদ্ধতিতে আমাদেরকে অঙ্কটা সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে উৎপাদন একক পদ্ধতিতে আমাদের প্রথমেই একক প্রতি অবচয় যদি আমরা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে খেয়াল করে দেখো, একটা কাজ করে নিই আমরা। হ্যাঁ, তাহলে কাজ একটা কি আমাদের খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, ওই যন্ত্রের অর্জন মূল্য কত বলতো? অর্জন মূল্য কাকে বলে? একটা যন্ত্রের অর্জন মূল্য কাকে বলে? অর্জন মূল্য হচ্ছে প্রতিটা তুমি ক্রয় করবা সেটার পারচেজ প্রাইসের সাথে খরচ থাকে, সেই প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে আমাদের কি হয়ে যায়, আমাদের অর্জন মূল্য হয়ে যায়। সেক্ষেত্রে ওই যন্ত্রের ক্রয় মূল্য হচ্ছে 2,50,000 টাকা যোগ সে যন্ত্রের সংস্থাপন ব্যয় অর্থাৎ আমার প্রত্যক্ষ খরচ আছে কত, 20,000 টাকা। তাহলে এটা যদি যোগ করে দিই তাহলে এই যন্ত্রের অর্জন মূল্য হয়, খেয়াল করো, 2,70,000 টাকা। একটু ভালো করে খেয়াল করো, যন্ত্রের অর্জন মূল্য মানে যন্ত্রের ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ, যেমন ক্রয়, পরিবহন, সংস্থাপন ব্যয়, মজুরি প্রদান, আমদানি শুল্ক যদি প্রদান করে থাকি তখন সেটা সেই প্রত্যক্ষ খরচগুলো আমাদের যন্ত্রের যে চালানের মূল্য রয়েছে তার সাথে যোগ করে দিলে আমাদের অর্জন মূল্য হয়ে যায়। তাই কখনো কখনো ক্রয় মূল্য আর অর্জন এক জিনিস নয়। ঠিক আছে, তো আমরা ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচটা যোগ করলে আমাদের অর্জন মূল্য হয়ে, তাহলে আমাদের এখানে অর্জন মূল্য হচ্ছে 2,70,000। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যন্ত্রের অবচয় যোগ্য মূল্য। সুপ্রিয় শিক্ষার্থী, একটা কথা মনে রাখবে যে আমাদের অবচয় নির্ধারণের যতগুলো পদ্ধতি রয়েছে, আমরা জানি যে স্থির কিস্তি পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, তোমাদের যে সিলেবাস তাতে কিন্তু এই 4টাই রয়েছে। ঠিক আছে, তো এই 4টি পদ্ধতির মধ্যে কেবল এর পদ্ধতি ছাড়া, ক্রমহ্রাসমান জের পদ্ধতি ছাড়া সব পদ্ধতিতে কিন্তু আমার অবচয়যোগ্য মূল্যের প্রয়োজন হবে। ঠিক আছে, অর্থাৎ
ক্রমহ্রাসমান যে পদ্ধতি ছাড়া সব পদ্ধতিতে অবচয় ধার্য করতে হয় অবচয় যোগ্য মূল্যের উপর। আর অবচয় যোগ্য মূল্য মানে আমাদের অর্জন মূল্য থেকে আমাদের সালভেজ ভ্যালুটা মাইনাস করে দিতে হবে। কখনো কখনো ক্রয় মূল্যও কিন্তু অর্জন মূল্য হতে পারে, অর্থাৎ যদি আমাদের কোনো আনুষঙ্গিক খরচ না থাকে তখন যা ক্রয় মূল্য সেটা কিন্তু আমাদের কি অর্জন মূল্য। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে তাই আমি ভ্যালুটা মাইনাস করে দেব। দেখো 2,70,000, সেখান থেকে মাইনাস করো সালভেজ ভ্যালু কত আমাদের এখানে 30,000 টাকা। সালভেজ ভ্যালু হচ্ছে 30,000 টাকা। ওকে, মাইনাস করলে কত হয় 2,40,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে অর্জন মূল্য এক জিনিস, অবচয়যোগ্য মূল্য আরেক জিনিস। অর্জন মূল্য এক জিনিস, অবচয়যোগ্য মূল্য এক জিনিস। ঠিক আছে, এটা কিন্তু আলাদা আলাদা। আবার খেয়াল করো, যদি বলি যে বই মূল্য কত, এইটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এখানে যদিও নাই, আমি জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। খেয়াল করো যে ক্রয় মূল্য আর অর্জন মূল্য, এটা সমান হতে পারে, যদি আনুষঙ্গিক খরচ না থাকে তাহলে যাই ক্রয় মূল্য সেটাই অর্জন মূল্য। আর যদি আনুষঙ্গিক খরচ থাকে তখন ক্রয় মূল্যের সাথে ওই প্রত্যক্ষ খরচ যোগ করলে আমাদের অর্জন মূল্য হয়। অবচয়যোগ্য মূল্য হয় অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করলে অবচয়যোগ্য মূল্য হয়। তাহলে বই মূল্য কাকে বলে, বুক ভ্যালু বা বই মূল্য বা পুস্তক মূল্য, এটা কাকে বলে? এটা হচ্ছে, খেয়াল করে দেখো, অর্জন মূল্য থেকে আমরা যদি পুঞ্জীভূত অবচয় মাইনাস করি, তখন সেটাকে আমরা বলে থাকি বই মূল্য। একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই দরকার হবে। সাধারণত এই ধরনের অঙ্কে লাভ বা ক্ষতি নির্ধারণ করতে হয়, তখন লাভ বা ক্ষতি কিন্তু আমাদের এই বই মূল্যের উপর বেসিস করে নির্ধারণ করতে হয়। যদি আমাদের বিক্রয় মূল্য বই মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ হয়, আর যদি বিক্রয় মূল্য বই মূল্য থেকে কম হয় তাহলে আমাদের লস হয়। তো এই বই মূল্য নির্ধারণের পদ্ধতি কিন্তু অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করতে হবে, অবচয়যোগ্য মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় নয়। কিন্তু মনে রাখবে এটা ভালো করে, যে বই মূল্য আমরা নির্ধারণ করতে পারি, অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আমরা বই মূল্য পেয়ে যাই। এটা আমার বিষয় নয়। এরপরে যেটা দরকার সেটা খেয়াল করো, আমরা এখন ক নাম্বারে চলে যাব। দেখো ক নাম্বারে বলেছে কি, যে একক প্রতি অবচয় কত। ওকে, একক প্রতি অবচয় সমান, আমাদের সূত্রটা কি ছিল? অবচয় যোগ্য মূল্য ডিভাইডেড বাই আমাদের কার্যক্ষমতা বা ওই মেশিনের মোট উৎপাদন ক্ষমতা। ওকে, মোট উৎপাদন ক্ষমতা। তাহলে আচ্ছা, আমরা এখানে অবচয়যোগ্য মূল্য আমরা পেয়েছি কত? 2,40,000 টাকা, ডিভাইডেড বাই মোট উৎপাদন ক্ষমতা আমাদের 60,000 একক। তাহলে ভাগ করে যদি দেই, 60,000 একক যদি ভাগ করে দেই তাহলে কত হয় আমাদের এখানে? 4 টাকা। অর্থাৎ প্রতি এককের অবচয় হচ্ছে আমাদের এখানে কত? 4 টাকা করে। এখন ক নাম্বার হয়ে গেছে আমাদের, এখন খ নাম্বারে যাই। 2019 এবং 2020 সালের অবচয় নির্ণয় করো। আমরা করি একটু। দেখো 2019 সালের অবচয়, 2019 সালের অবচয় সমান, খেয়াল করে দেখো আমাদের সূত্রটা কি ছিল? যে একক প্রতি অবচয় ইনটু ওই নির্দিষ্ট বছরের উৎপাদন একক। তাহলে একক প্রতি অবচয় আমরা কিন্তু এখানে নির্ণয় করেছি 4 টাকা, তাহলে 4 ইনটু নির্দিষ্ট বছরের উৎপাদন। তাহলে বলো যে 2019 সালে ওই যন্ত্রটি কত একক পণ্য উৎপাদন করেছে? 8,000 একক। তাহলে 4 আসতে কত হয়? 32,000 টাকা। সো 2019 সালের অবচয় হচ্ছে 32,000 টাকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা, যে আমরা জানি যে বার্ষিক অবচয় উৎপাদন একক পদ্ধতিতে নির্ণয়ের সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদন ক্ষমতা গুণন নির্দিষ্ট বছরের উৎপাদন। তাহলে যেহেতু আমরা এটা আগে বের করে নিছি, একক প্রতি অবচয় বের করে নিছি, তাই আমি এখানে একক প্রতি অবচয়কে নির্দিষ্ট বছরের উৎপাদন একক দিয়ে গুণ করে দিয়েছি, তার অবচয় হয়ে গেছে। তাহলে এখানে
একক প্রতি অবচয় 4 টাকা করে গুণিতক 8000 একক। 2019 সালে উৎপাদন হয়েছে 8000 একক, সো 8000 দিয়ে গুণ করেছি, তাহলে 2019 সালের অবচয় হচ্ছে 32000 টাকা। 2020 সালের অবচয়, 2020 সালের অবচয় সমান সমান, খেয়াল করো একই জিনিস 4 টাকা করে। আমার তো একক প্রতি অবচয় তো একই থাকবে, আমার একক অবচয় কি থাকবে, একই থাকবে, গুণিতক এই যে নির্দিষ্ট বছর, তাহলে কোন বছর, 2020 সালের আমাদের উৎপাদন কত, 9000 একক, 4 নং কত হবে, 36000 টাকা। এটা হচ্ছে আমার 2019 এবং 2020 সালের অবচয়। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে উৎপাদন একক পদ্ধতিতে আমরা অঙ্কটা বার্ষিক অবচয় বের করলাম। তাহলে বার্ষিক অবচয় সূত্র হচ্ছে একক প্রতি অবচয়কে নির্দিষ্ট বছরের উৎপাদন একক দিয়ে গুণ করে দিবা, তাহলে আমরা বার্ষিক অবচয় পেয়ে যাব। এখানে দেখো 4 টাকা আমাদের একক প্রতি অবচয়, আর 2019 সালে উৎপাদন হয়েছে 8000, 2020 সালে উৎপাদন হয়েছে 9000। তার মানে এই মেশিনের কিন্তু যা উৎপাদন ক্ষমতা এবং যতটুকু উৎপাদন ক্ষমতা আমরা ব্যবহার করেছি এর উপর বেসিস করে কিন্তু আমরা অবচয়টা নির্ণয় করেছি। কিভাবে দেখো, এই যে মোট উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করেছি, তার মানে এটার উপর বেসিস করেই, এটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা একক প্রতি অবচয় নির্ধারণ করেছি। আবার যখন গুণ করছি তখন এটা কিন্তু ওই মেশিনের একটা কার্যকর ক্ষমতা, যে ব্যবহৃত ক্ষমতা। সো এখানে উৎপাদন ক্ষমতা এবং তার কার্যকর ব্যবহার ক্ষমতা, এই দুটোকে বেসিস করে কিন্তু আমরা এই উৎপাদন একক পদ্ধতিতে আমরা বার্ষিক অবচয়টা নির্ণয় করলাম। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, তোমরা বাসায় অঙ্ক করবে বারবার, তাহলে তোমরা এটা আরো বেশি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক এবং খ হলো। এখন গ নাম্বারে আসো, যে গ নাম্বারটা একটু ভালো মতো খেয়াল করে দেখবে। সেটা হচ্ছে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে এই অবচয়টা আমরা কিভাবে শো করব। ওকে, গ নাম্বারে গিয়ে তাহলে বলেছে যে 2 বছরের আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করো। তাহলে কিভাবে আর্থিক অবস্থার বিবরণী করতে হয় এটা তোমরা জানো, বা ব্যালেন্স শিট বা উদ্বৃত্ত পত্র কিভাবে করতে হয় এটা তোমরা জানো। আর আমরা জানি যে স্থায়ী সম্পত্তি, এটা কি আয় বিবরণীতে যায়, এটা কিন্তু আয় বিবরণীতে যায় না। স্থায়ী সম্পত্তির অবচয়টা আয় বিবরণীতে যায়, কিন্তু স্থায়ী সম্পত্তিটা অবশ্যই আমাদের কোথায় যাবে, উদ্বৃত্ত পত্রের সম্পত্তির দিকে। সো আর্থিক অবস্থার বিবরণী মানেই কিন্তু আমাদের উদ্বৃত্ত পত্র, সেই আর্থিক অবস্থার বিবরণী। খেয়াল করো, আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2019। এখানে যখন আমরা শো করব, খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু কি থাকে, এখানে বিবরণ, টাকা, টাকা, এখানে কিন্তু কি সম্পত্তি সমূহ থাকে। এই সম্পত্তি সমূহের মধ্যে এই সম্পত্তির নাম কি, স্থায়ী সম্পত্তি বলে স্থায়ী সম্পত্তি লিখবা, লিখে এখানে একটা টান দিবা, টান দিয়ে এই সম্পত্তিটার নাম কি, যন্ত্রপাতি, তাহলে এটা লিখবা যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতির অর্জন মূল্য কত, 2,70,000 টাকা, 2,70,000 মাইনাস সেই যন্ত্রপাতির কি লাগবে, পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় ভালো মতো খেয়াল করবা, এখানে এই পুঞ্জীভূত অবচয়। তাহলে বলো 2019 সালের শেষে, 2019 সালের শেষে আমার পুঞ্জীভূত অবচয় কত। আমি মেশিনটা ক্রয় করেছি 2019 সালের জানুয়ারিতে, 1 জানুয়ারি, তাহলে 2019 সালের শেষে আমার 1 বছরেরটাই পুঞ্জীভূত হবে। পুঞ্জীভূত মানে কি, একের পর এক পালা দেওয়া, ঠিক আছে। তো এখানে যেহেতু 1 বছর গিয়েছে, 1 বছরের অবচয়, তাহলে প্রথম বছরের অবচয় 2019 সালের অবচয় কত ছিল, 32,000। এখান থেকে তুমি 32,000 মাইনাস করে দিবা, তাহলে আমাদের যেটা হবে সেটাই কিন্তু আমাদের এখানে আমাদের আর্থিক বিবরণীতে এটা যাবে। তাহলে দেখো এখানে 3টা শূন্য, 2 আছে কয় 10, 8 হাতে রইলো 1, 4 আছে কয় 7, 3 7, তাহলে 2 লক্ষ কত, 38,000 টাকা। এইটা কিন্তু 2,38,000 টাকা। এইটা কিন্তু আমার এই আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এইভাবে প্রদর্শন করব। তোমরা ভালো মতো খেয়াল করো, আর্থিক অবস্থা বিবরণীতে অবশ্যই যন্ত্রপাতির অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে ব্যয় মূল্যটা শো করতে হবে। আমি আবারও বলছি যে আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের যন্ত্রপাতির বা যে স্থায়ী সম্পত্তি আছে সেইটার অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করে ব্যয় মূল্যটা আমাদের শো করতে হবে, ঠিক আছে। একইভাবে আমরা যদি এখন 2020 সালে করি, দেখো তোমরা একটু নিচে নিচে করবে আর আমি এখানে পাশাপাশি করে দিলাম। এটা আর্থিক অবস্থার বিবরণী, এটা 31 ডিসেম্বর
2020। খেয়াল করে দেখো এখানে এটা যদি আমি করি তাহলে এখানে তুমি স্থায়ী সম্পত্তি লিখবা, এটা কিন্তু 2020 সালের আর্থিক অবস্থা বিবরণী করছি, এটা 2019 আর এটা 2020। তাহলে স্থায়ী সম্পত্তির নাম কি? যন্ত্রপাতি। খেয়াল করে দেখো যন্ত্রপাতি লিখলাম। এখন তোমাদের প্রশ্ন, স্যার তাহলে এখানে আপনি কোন মূল্যটা লিখবেন? অর্জন মূল্য লিখবেন, অবচয়যোগ্য মূল্য লিখবেন, নাকি গত বছরের বই মূল্য লিখবেন? কোনটা লিখবেন? অবশ্যই আমি বলছি অর্জন মূল্য লিখবা। তাহলে অর্জন মূল্য কত আমাদের? 2,70,000। সেখান থেকে মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবস্থায়, তাহলে বলো তো 2020 সালের 31শে ডিসেম্বর আমি আর্থিক অবস্থা বিবরণী তৈরি করছি, তাহলে এই যন্ত্রটির কত বছরের অবস্থা? 2 বছর, 2019 সালে 2020। তাহলে এই দুটো যোগ করে তাহলে আমাদের পুঞ্জীভূত হয়ে যাবে। তাহলে 2000 আমাদের 2000 কত? এটা 19 সালে ছিল 32,000 আর 2020 সালে হয়েছে কত আমাদের? 36,000। তাহলে 36 আর 32 সালে 68,000। এখানে অবশ্যই তোমরা 68,000 মাইনাস করে এখানে 2,02,000 টাকা শো করবে। এটা হচ্ছে আমার আর্থিক বিবরণীতে উপস্থাপন। তোমরা ভালো মতো খেয়াল করে দেখো যে আর্থিক বিবরণীতে অবশ্যই অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করে বই মূল্যটা শো করতে হবে। এখন প্রশ্ন করতে পারো তোমরা যে স্যার যদি আমি এখানে 2,70,000 না লিখে যদি আমি 30,000 থেকে 20 সালে 36,000 মাইনাস করি, তাও তো আমার 2,02,000 ব্যালেন্স হয়। খেয়াল করে দেখো তোমার মেশিনের দাম 2,70,000। ক্রয় মূল্য নীতিতে একটা কথা আছে, সম্পত্তিকে তাদের ক্রয় মূল্য বা অর্জন মূল্যে আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন করতে হবে। এটা একটা নীতির। এখানে 2,70,000 টাকা না লিখে যদি তুমি 2,38,000 বই মূল্য দেখাও, তার মানে কি তুমি আর্থিক অবস্থার বিবরণীতে অর্জন মূল্য না লিখে বই মূল্য লিখেছো, অর্থাৎ এখানে লিখেছো এই যন্ত্রপাতির দাম দেখিয়েছো 2,38,000। এটা তো আমাদের নীতি বিরুদ্ধ কাজ হলো। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নীতির মধ্যে থেকে আমাদের যে প্রিন্সিপালস এবং আমাদের যেই হচ্ছে কনজারভেটিজম বা যেই বাধাগুলো রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীতে আমরা অবশ্যই এখানে স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য দেখাবো এবং সেখান থেকে আমরা পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করব। আমরা কোনো নির্দিষ্ট বছরের অবচয় না, আমরা পুঞ্জীভূত অবচয়। যদি 1 বছরের হয় অবচয়, তার 1 বছরে যে অবচয় সেটাই পুঞ্জীভূত অবচয়। যদি 2 বছর ধরে অবচয় ধার্য করা হয় তাহলে 2 বছরের যোগ করে যেটা হবে সেটা পুঞ্জীভূত অবচয়। যদি 5 বছর হয় তাহলে 5 বছরের একটা যোগ করে যেটা হবে সেটা আমাদের পুঞ্জীভূত অবচয়। সেই অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করে আমাদের বই মূল্যটা আমরা উদ্বৃত্ত পত্রের ফাইনাল কলামে দেখাবো। কিন্তু এখানে অবশ্যই যন্ত্রপাতির দাম কিন্তু আমাদের ক্রয় মূল্য বা অর্জন মূল্যই দেখাতে হবে। এইটা দেখে কিন্তু প্রতিষ্ঠান বুঝবে যে ওই সম্পত্তিটার দাম কত ছিল। কেননা তুমি যখন সম্পত্তিটা বিক্রি করতে যাবা তখন কি করবা, এর সাথে তুমি তুলনা করবা যে ওই যন্ত্রটার দাম কত, এখন বই মূল্য কত আছে এবং এটা বিক্রয় মূল্য কত। এই 3টা জিনিসই কিন্তু তখন বিবেচনা করে যন্ত্রটা বিক্রি করতে হবে। তো যাই হোক, দেখো আমি এই অঙ্কতে উৎপাদন একক পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করতে হয় এটা বোঝানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এটার ক্ষেত্রে কিভাবে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা প্রদর্শন করি। তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই এই হোমওয়ার্কটি করবে। দেখো খুবই সহজ একটা। হাবিবা এন্টারপ্রাইজ 2016 সালের 1 জানুয়ারি 4,90,000 টাকা একটি মেশিন ক্রয় করে। মেশিনের ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। কোম্পানি প্রত্যাশা করছে এই মেশিনটি মোট 18,000 ঘন্টা ব্যবহার করা যাবে। তার মানে এর ক্ষমতা হচ্ছে 18,000। এই যে এখানে 18,000 দিয়ে ভাগ করে দিতে হবে, মোট যে সেখানে 18,000 দিয়ে ভাগ করে দিতে হবে। মেশিনটি 2016 সালে 2500 ঘন্টা, এইটা কিন্তু ব্যবহৃত ঘন্টা, নির্দিষ্ট বছরের ব্যবহৃত ঘন্টা। 2500 ঘন্টা 2017 সালে 2800 ঘন্টা, 2018 সালে 3200 ঘন্টা এবং 2019 সালে ঘন্টা ব্যবহার করা হয়েছিল। তাহলে এটার ঘন্টা প্রতি অবচয়, বছরের অবচয় নির্ণয় করব এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের প্রদর্শন করতে হবে। আর্থিক অবস্থার বিবরণী খেয়াল করো, লাস্ট আর্থিক বিবরণী না, এটা হবে আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করো। তো অবশ্যই এটা করে অবশ্যই রাখবা। আমরা আমাদের পরের শিখন ফলে চলে যাব। দেখো অষ্ট সংখ্যা সমষ্টি পদ্ধতির ইংরেজি হচ্ছে সাম অফ দি ইয়ার্স ডিজিট মেথড। এটা
ক্রমহ্রাসমান যে উৎপাদন একক এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। উৎপাদন একক ছাড়া আর তিনটা পদ্ধতিতেই কিন্তু আমাদের আনুমানিক আয়ুষ্কালের উপর ভিত্তি করে থাকি আমাদের অপচয়টা নির্ণয় করে থাকি সুপ্রিয় শিক্ষার্থী। তো এই বর্ষ পদ্ধতিতেও কিন্তু আমরা আনুমানিক আয়ুষ্কালের উপর বেসিস করব, কিন্তু এখানে সরাসরি আনুমানিক আয়ুষ্কালের উপর বেসিস না করে আনুমানিক আয়ুষ্কালের বর্ষ যেটা আছে সেইটার সমষ্টি বেসিস করে অবচয়টা ধার্য করব। ঠিক আছে, এরপরে দেখো যে আয়ুষ্কালের প্রথম দিকে অর্থাৎ বর্ষ পদ্ধতিতে আয়ুষ্কালের বেশি অবচয় ধার্য করা, পরের বছরগুলোতে আস্তে আস্তে কম অবচয় ধার্য করা হয়। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, বলো তো যে এই অবচয় নির্ধারণের আরো একটি পদ্ধতি আছে, যে পদ্ধতিতে প্রথম দিকে বা প্রথম করা হয় সেই পদ্ধতিটা একটা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। আর একটা পদ্ধতিটা কি তোমরা নিশ্চয়ই জানো, সেটা কি? সেটা অবশ্যই ক্রমহ্রাসমান জের পদ্ধতি। মনে রাখবে, এবং সমষ্টি পদ্ধতি এই দুটো পদ্ধতিতেই কিন্তু প্রথম বছর গুলোতে বেশি অবচয় এবং পরের বছরগুলোতে কম কার্য করা হয়। তাই মনে রাখবে যে এই দুটো পদ্ধতিকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি আমরা বর্ধিষ্ণু পদ্ধতি বলে থাকি। এটাকে কি বর্ধিষ্ণু অবচয় ধার্যের পদ্ধতি বলে থাকি। অর্থাৎ প্রথমে বছরের গুলোতে বেশি বেশি অবচয়, শেষে আস্তে আস্তে পরের বছরগুলোতে কি কম কম করে অবচয় ধার্য করা হয়, এবং এগুলো কিন্তু যৌক্তিক। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যে আনুমানিক আয়ুষ্কালের বর্ষ সংখ্যার সমষ্টি এবং অবশিষ্ট বছরকে বিবেচনা করতে হয়। অর্থাৎ আমরা যখন বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ব্যবহার করে অবচয় নির্ধারণ করব, তখন আমাদেরকে নির্ধারণ করতে হবে অবশিষ্ট কতটুকু বছর আছে বেসিস করে এটা ধার্য করব। ঠিক আছে, আবার এখানে অবচয়যোগ্য আমাদের সকল পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধার্য করা হয়, এটা তোমরা কিন্তু মনে রাখবে। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির সূত্রে চলে, এখানে বার্ষিক অবচয় সমান সমান অবচয়যোগ্য মূল্য গুণিতক অবশিষ্ট বছর উপরে নিচে বর্ষ সংখ্যার সমষ্টি। এখন অবশিষ্ট বছর তুমি কিভাবে নির্ধারণ করবে আর বর্ষ সংখ্যার সমষ্টি মানে কিভাবে নির্ধারণ করবে একটু তোমরা দেখো। বর্ষ সংখ্যা নির্ধারণের সূত্রটা হচ্ছে n * ডিভাইডেড বাই 2। n হচ্ছে আমাদের আনুমানিক আয়ুষ্কাল, এটা কোনো চেঞ্জ নেই। আমাদের অবশিষ্ট বছরের সূত্র হচ্ছে n - t - 1। এখানে n মানে বলেছে আনুমানিক আয়ুষ্কাল, আর t মানে যততম বছরের আমরা অবচয় ধার্য করব সেই তততম বছর। প্রথম বছরের দ্বিতীয় বছরের অবচয় ধার্য করলে t এর মান 2, যদি পঞ্চম বছরের অবচয় ধার্য করি তাহলে t এর মান 5, দশম বছরের অবচয় ধার্য করলে t এর মান 10। ওকে, সো আমাদের এখানে n হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল আর t হচ্ছে যততম বছরের অবচয় ধরতে বলা হবে সেই তততম বছরের সংখ্যাটা। এটা তোমরা একটু মনে রাখবে। অঙ্ক সমাধান করে ফেলি দ্রুত। তো এখানে দেখো বলেছে যে ওয়াফি এন্টারপ্রাইজ 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 1,15,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করেছে, যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই মেশিনের আয়ুষ্কাল 10 বছর, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে, 31শে ডিসেম্বর হিসাব বর্ষ সমাপ্ত হয়। ক নাম্বার বলেছে বর্ষ সংখ্যার সমষ্টি কত? ওকে, ক, তাহলে বর্ষ সংখ্যার সমষ্টির সূত্রটা আমরা কি জানেছিলাম? n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে n মানে আয়ুষ্কাল, তাহলে দেখো তো এখানে আয়ুষ্কাল কত? 10। তাহলে 10 * 10 যোগ 1 ডিভাইডেড বাই 2, এটা করবা উপরে হবে 110, নিচে হবে 2 সমান সমান 55। সো বর্ষ সংখ্যার সমষ্টি আমাদের কত? 55। এখন আসো খ, কি বলেছে যে 2019 এবং 2020 সালের অবচয় নির্ণয় করো। ওকে, তাহলে 2019 সালের অবচয়, 2019 সালের অবচয় সমান, তাহলে আমরা সূত্রটা কি জানি? অবচয়যোগ্য মূল্য কিন্তু এখানে সূত্র কি খেয়াল করে দেখো, অবশিষ্ট বছর
ডিভাইডেড বাই আমাদের কি বর্ষ সংখ্যার সমষ্টি, বর্ষ সংখ্যার সমষ্টি। ওকে, তাহলে দেখো অবচয়যোগ্য মূল্য আমরা এখানে খেয়াল করে দেখো, অবচয়যোগ্য মূল্য এই মেশিনের দাম কত, 1,15,000 মাইনাস এখানে ভগ্নাবশেষ মূল্য কত, 5,000। খেয়াল করো, এটা তুমি অন্য জায়গায় করেও নিয়ে আসতে পারো, এখানে আমি যেহেতু আগে করিনি তাই এখানে করে দিলাম। কিন্তু অবশিষ্ট বছরের সূত্রটা কি, n মাইনাস t মাইনাস 1। ভালো করে দেখো, এটাও তুমি অন্য জায়গাতে করে নিয়ে আসতে পারো, আমি অন্য জায়গাতে না করে এখানে লিখলাম। আর এখানে দেখো বর্ষ সংখ্যার সমষ্টি কত, 55। এখানে 55 আগে বের করেছি তাই লিখে দিলাম। যদি বের না করতাম আগে তাহলে তোমরা কি করতে, একটু জুম করো, যদি আমরা বের না করতাম তাহলে কি করতাম, আমরা এই সূত্রে ফেলে এখানে বের করে ফেলতাম। তাহলে এখানে দেখো 1,10,000 ইন্টু, দেখো খেয়াল করো, মাইনাস টি মাইনাস 1, এন মানে 10 মাইনাস, খেয়াল করো টি মানে কততম বছরের অবচয়। তাহলে বলো তো শিক্ষার্থী, 2019 সালের 1 জানুয়ারি মেশিনটা ক্রয় করেছে, আর 2019 সালেরই যদি অবচয় করে তাহলে এটি কততম বছর, নিশ্চয়ই প্রথম বছর, প্রথম বছর। তাহলে এটা যদি প্রথম বছর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, 1 টি এর মান 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 55। সো এখানে 1,10,000 ইন্টু, উপরে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে 10 মাইনাস 1 যোগ 1। এই মাইনাসটা যখন ভিতরে গুণ হয়ে যাবে তখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, আমরা একটু উপরে যাই, দেখো এটা যদি আমি এখন উপরে যাই ডিভাইডেড বাই 55, 1,10,000 উপরে হবে কত, 10 থেকে এখানে মাইনাস 1 প্লাস 1, এই দুটো কেটে যাবে, অথবা 11 থেকে 1 বাদ দিলে 10ই থাকে, তাহলে উপরে 10 নিচে 55। এটা ক্যালকুলেশন করে দেখবা 20,000 টাকা হবে। সো তাহলে 2019 সালের অবচয় কত, 20,000 টাকা। এখন আমরা 2020 সালের অবচয় নির্ণয় করব। তাহলে 2020 সালে যদি অবচয় করি, 2020 সালের অবচয় সমান ওই একই ভাবে, দেখো আমাদের অবচয়যোগ্য মূল্য কত, 1,10,000 ইন্টু, খেয়াল করো এখানে আমাদের অবশিষ্ট বছর বের করবো, তাহলে n মাইনাস টি মাইনাস 1 ডিভাইডেড বাই আমাদের এখানে কত, বর্ষ সংখ্যার সমষ্টি কত, 55, সমস্যা নেই, 1,10,000 ইন্টু 1,10,000 ইন্টু, খেয়াল করে দেখো n মাইনাস টি মাইনাস 1 মানে 10 মাইনাস টি মানে কততম বছর। তাহলে 2019 সালে আমাদের প্রতিষ্ঠান মেশিনটা কিনেছে, তাহলে 2020 সালে যদি আমরা অবচয় ধার্য করি তাহলে 2020 আমাদের কততম বর্ষ, 2019 যদি প্রথম বর্ষ হয় 2020 হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ষ। সো এখানে টি এর মান কত, 2 মাইনাস 1 সূত্রের ডিভাইডেড বাই 55। তাহলে দেখো এখানে 1,10,000 ইন্টু, এখানে হবে কি 10 মাইনাস 2 যোগ 1 ডিভাইডেড বাই 55। এখানে যদি ক্যালকুলেট করো তাহলে দেখো 1,10,000 ইন্টু, এখানে কত হবে, 10 আর 11 মাইনাস 2 ডিভাইডেড বাই 55। তাহলে এখানে হবে 1,10,000 ইন্টু, উপরে 9 নিচে 55, এটা ক্যালকুলেশন করলে পাবা 18,000 টাকা। সো আমাদের দেখো 2019 সালে হয়েছে কত, এখানে 20,000 টাকা অবচয়, 2020 সালে হলো কত আমাদের এখানে 18,000 টাকা অবচয়। তার মানে প্রথম বছরে আমাদের অবচয় বেশি ছিল, দ্বিতীয় বছরে অবচয়টা কি আমাদের কম হয়ে আসছে। এই জন্য বর্ষ সংখ্যা সমষ্টিকে বলা হয় বর্ধিষ্ণু একটা পদ্ধতি, যে প্রথম দিকের বছরে আমাদের অবচয়টা বেশি আসে আর পরের বছরগুলোতে আমাদের অবচয়টা কি হয়, কম হয়ে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এখানে 2019 এবং 2020 সালের অবচয়টা নির্ধারণ করতে পেরেছো। যদি এখানে বলতো 2021 সালের অবচয় কত, তাহলে কি করতাম, কোনো চেঞ্জ নাই, চেঞ্জ শুধু এখানে এই যে টি এর মানটা। তাহলে 2021 আমাদের কততম বর্ষ বলতো, 2021 হচ্ছে 19 সালে যদি আমি একটা মেশিন কিনি তাহলে 2019 প্রথম, 20 দ্বিতীয়, 21 হচ্ছে তৃতীয়, তখন টি এর মান এখানে কত হবে, 3। যদি আমাদের পঞ্চম বছরের অবচয় ধরতে বলে তাহলে এখানে টি এর মান 5, অর্থাৎ টি এর মানটা শুধু আমাদের চেঞ্জ হবে, আর কোনো মান আমাদের চেঞ্জ এখানে হবে। ঠিক আছে, আমরা এখন গ নাম্বারে চলে যাব। দেখো গ নাম্বারে যদি যাই
তাহলে বলেছে কি যে আর্থিক বিবরণীতে দেখাতে হবে। ওকে, আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, হ্যাঁ আর্থিক বিবরণী না, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এটা 19, হ্যাঁ 19। ওকে, এখানে দেখো একইভাবে এখানে বিবরণ লিখবা টাকা, এখানে লিখবা কি স্থায়ী সম্পত্তি, বলে নাম কি যন্ত্রপাতি, কত টাকা দিয়ে কিনেছো 1,15,000 মাইনাস পুঞ্জীভূত অবচয়, একইভাবে পুঞ্জীভূত অবচয় কত, প্রথম বছরের অবচয় কত টাকা ছিল 2019 সালের 20,000, এখান থেকে মাইনাস করে দাও, তাহলে কত হবে 95,000 টাকা। শেষ। এটা হচ্ছে 31 ডিসেম্বর 2019। এখন যদি 2020 সালের আর্থিক বিবরণী করি তাহলে দেখো আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2020, এটা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে লিখবা বিবরণ টাকা, টাকা এখানে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ বলে এখানে লিখবা কি আমাদের যন্ত্রপাতি, দাম কত যন্ত্রপাতির 1,15,000, সেখান থেকে মাইনাস করব পুঞ্জীভূত অবচয়, তাহলে প্রথম বছরের 20,000 যোগ পরের বছরের কত 18,000, তাহলে 20 আর 18 কত হয় 38,000, এখান থেকে তুমি 38,000 মাইনাস করে দিবা, তাহলে কত হবে দেখো 3টা শূন্য, 8 আছে কয় 15, 7 এ 15 হাতে রইল 1, 4 আছে, 4 আছে কয় 11, 7 এ 11, 77,000 টাকা। আমাদের 2020 সালের আর্থিক অবস্থার বিবরণীতে হবে কত 77,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে তোমরা অবশ্যই কিভাবে বর্ষ সংখ্যা সমষ্টি নির্ধারণ করতে হয় n × n+1 / 2, এখানে n মানে আমাদের আনুমানিক আয়ুষ্কাল, এটা অঙ্কে দেওয়া থাকবে, তুমি শুধু মান এখানে পুট করে ক্যালকুলেটরে করে নিবে তাহলেই হবে, আর খুবই সহজ, এটা মুখে মুখে করা যায়। আর অবশিষ্ট বছর নির্ধারণ করার সময় তুমি অবশ্যই দেখবে যে মেশিনটি কত সালে কিনা হয়েছে আর কত সালে আমরা অবচয় ধরছি। যদি বলে প্রথম বছরের অবচয়, দ্বিতীয় বছরের অবচয়, তৃতীয় বছরের অবচয় নির্ণয় করো, তখন অবশিষ্ট বছর নির্ণয় করার সময় কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যদি বলে এত সালের অবচয় নির্ণয় করো, 2022 সালের অবচয় নির্ণয় করো, তখন তোমাকে গুণে নিতে হবে যে মেশিনটা কোন বছরে ক্রয় করা হয়েছিল। মেশিন যদি 2019 সালে ক্রয় করা হয় তাহলে 22 সালে কততম বছর, তাহলে 19 যদি প্রথম বছর হয়, 20 দ্বিতীয়, 21 তৃতীয়, 22 হচ্ছে চতুর্থ বছর, তার মানে ওখানে টি এর মান কত হবে 4 হয়ে যাবে। তোমরা এটা ভালো মতো খেয়াল করবে, তাহলে আশা করি যে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আমাদের যদি কোনো অঙ্ক আসে আমাদের বোর্ড পরীক্ষায় কিংবা আমাদের এমসিকিউ হিসাবে অথবা আমাদের ভর্তি পরীক্ষায়, তাহলে আশা করি যে তোমরা এই দুটো পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে সেটা সমাধান করতে পারবে। এই অঙ্কের সাথে তোমরা এই বাড়ির কাজটা একটু অবশ্যই সমাধান করবে। দেখো খেয়াল করো, হাবিব এন্টারপ্রাইজ 2016 সালের 1 জানুয়ারি 75,000 টাকা একটি মেশিন ক্রয় করে। মেশিনের সম্ভাব্য, কিন্তু মনে রাখবে স্যালভেজ ভ্যালু বা এটাকে বলা হয় আমাদের ভগ্নাবশেষ মূল্য, একই জিনিস। আয়ুষ্কাল 5 বছর, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় ধার্য 31 ডিসেম্বর, হিসাব বর্ষ সমাপ্ত। এখন বলেছে বর্ষ সংখ্যা সমষ্টি পারবে, এটা তোমরা n × n+1 / 2 দিয়ে করবা, তাহলে হয়ে যাবে। 2017 এবং 2019 সালের অবচয় নির্ণয় করো, তাহলে কি করতে হবে বলো তো? 2017 সাল মানে দ্বিতীয় বছর, 2019 সাল মানে কোন বছর বলো? 16 সাল যদি প্রথম হয়, 17 সাল যদি দ্বিতীয় হয়, 18 সাল তৃতীয়, 19 সাল কি হবে? চতুর্থ বছরের অবচয় তোমার এখানে বের করতে হবে। 19 মানে 2000 আমাদের চতুর্থ বছরের অবচয় বের করতে হবে। 17 দ্বিতীয় বছরের অবচয়, 19 চতুর্থ বছরের অবচয় বের করতে হবে। আর গণনা যখন তুমি করবা 17 এবং 19 সাল আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করো, এটা মজার বিষয় হচ্ছে এই গ নাম্বার করতে গেলে তোমাকে 8টি বছরেরই তোমাকে কি করতে হবে? অবচয় নির্ণয় করতে হবে, কেননা তোমার পুঞ্জীভূত অবচয় দরকার। অবশ্যই তোমাকে 16 সালেরও অবচয় নির্ণয় করতে হবে, 17 সাল হবে, থাকবেই। এই চারটা যোগ করলে তুমি 2019 সালে কিন্তু কি পাবা? আর্থিক অবস্থার বিবরণীতে এই যন্ত্রপাতি থেকে তুমি পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করতে পারবে। একইভাবে 2017 সালে যখন তুমি আর্থিক বিবরণী করবা তখন কিন্তু 2016 সালের টাকে করে নিতে হবে, কেন 2016 আর 17 2 বছরের মিলে তো আমাদের পুঞ্জীভূত অবচয় হবে। তো 2017 সালে আমাদের যা মেশিনের যা মূল্য, অর্জন মূল্য 75,000
সেখান থেকে আমাদের পুঞ্জীভূত অবচয় 2 বছরটা মাইনাস করতে হবে। তাহলে 17 সালে 2 বছরেরটা মাইনাস করব, আর 19 সালে কিন্তু আমরা 4 বছরের অবচয়টা যোগ করে কিন্তু আমরা মাইনাস করে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের দেখাতে হবে। তোমরা আজকে ক্লাসটা বেশ ভালো মতো বুঝেছো। আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, অথবা মোবাইল, ইমেল। তোমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।